দেখুন, নির্বাচন মানে কিন্তু শুধু জেতা হারা বা ভোট দেওয়া নয়। নির্বাচন হল শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। আজ আমরা ঠিক এটাই ব্যবচ্ছেদ করতে বসেছি, পশ্চিমবঙ্গের আমতা বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে। কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, একদম নিরপেক্ষভাবে। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে একদম মাটির কাছাকাছি থাকা সমস্যাগুলোই একটা গোটা রাজনৈতিক রণক্ষেত্রের চেহারা তৈরি করে দেয়। পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আধুনিক ভারতীয় রাজনীতির একটা আস্ত গল্প। আমতা এটা শুধু একটা নাম বা জায়গা নয়, এটা একটা কেস স্টাডি। হাওড়া জেলার এই যে ঘন বসতিপূর্ণ গ্রাম, এখানকার মাটির নারী স্পন্দন যদি বুঝতে হয়, তাহলে এখানকার মানুষের জীবন, তাদের রোজকার লড়াই, তাদের জীবিকাকে একদম কাছ থেকে দেখতে হবে। তো আমাদের এই বিশ্লেষণ এগোবে 6টা ধাপে। প্রথমে আমরা আমতার অ্যানাটমিটা বুঝব, তারপর সেখানকার মানুষের আসল সমস্যাগুলো দেখব, এরপর রাজনীতির পাল্টে যাওয়া স্রোত আর একটা সম্ভাব্য জয়ের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব, আর শেষে দেখব কিভাবে সেই ব্লুপ্রিন্ট একটা সামাজিক অভিযানে বদলায় আর ভোটের পথ ধরে সুশাসনের দিকে এগোয়। যে কোনো রাজনৈতিক কৌশলের মূলে তো মানুষই থাকে, তাই না? তো চলুন সবার আগে আমতার জনসংখ্যা আর সামাজিক কাঠামোটা একবার চট করে দেখে নিই। এখানকার ধর্মীয় বিন্যাসটা যদি দেখেন, তাহলে দেখবেন প্রায় ৭০% হিন্দু আর ৩০% মতো মুসলিম সম্প্রদায়ের বাস। এখন এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা বড় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আর তার পাশাপাশি একটা বেশ বড়সড় মুসলিম সংখ্যালঘু, এই দুটো মিলিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সামনে একেবারে আলাদা আলাদা সুযোগ আর চ্যালেঞ্জ তৈরি হয়। এবার যদি আমরা জাতপাতের বিন্যাসটা দেখি, তাহলে দেখব এখানকার সামাজিক কাঠামোয় মাহিষ্য ওবিসি সম্প্রদায়ের একটা বড় সড়ো প্রভাব আছে। শুধু তাই নয়, তপশিলি জাতি মানে দলিত জনগোষ্ঠীর সংখ্যাও কিন্তু বেশ ভালো, প্রায় ১৫ থেকে ২৫%। তার মানে পরিষ্কার, এই দুটো প্রভাবশালী গোষ্ঠীর সমর্থন ছাড়া এখানে জেতা প্রায় অসম্ভব। বেশ, পরিসংখ্যান তো দেখা হলো, এবার চলুন একদম মাটির কাছাকাছি যাই। আমতার মানুষের আসল সমস্যাগুলো শুনি, যেগুলো তাদের প্রতিদিনের জীবনকে বিষিয়ে তুলছে আর ক্ষোভ তৈরি করছে। এখানকার মানুষের জীবনের সবথেকে বড় অভিশাপ হল বারবার বন্যা। এই বন্যা শুধু চাষের ফসল ডুবিয়ে দেয় না, রাস্তাঘাট বাড়িঘর সব শেষ করে দেয়। আসলে দুর্বল নদী বাঁধ আর খারাপ নিকাশি ব্যবস্থার জন্য মানুষের জীবনটা একটা অন্তহীন দুর্দশার চক্রে ফেসে গেছে। ভাবুন তো, যখন একজন চাষির সারা বছরের খাটুনি চোখের সামনে ভেসে যায়, তখন তার সেই হতাশা যে শাসকের প্রতি তীব্র ক্ষোভে বদলে যাবে, সেটাই তো স্বাভাবিক। দ্বিতীয় বড় সমস্যাটা হলো ভাঙাচোরা রাস্তা। গ্রামের রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ যে বড় বড় গর্ত বা পথহোল জীবনযাত্রাকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। দেখুন, খারাপ রাস্তা মানে তো শুধু যাতায়াতের কষ্ট নয়, এর মানে হলো চাষি তার ফসল ঠিক সময়ে বাজারে নিতে পারে না, ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না, আর কোনো অসুস্থ মানুষ হয়তো হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় আটকে যায়। আর ৩ নম্বর আর সম্ভবত সবথেকে মারাত্মক সমস্যাটা হলো চাকরির অভাব। স্থানীয়ভাবে কাজ পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। এর ফলে কি হচ্ছে, এলাকার যুবক যুবতীরা কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। এই যে মাইগ্রেশন, এটা শুধু একটা অর্থনৈতিক সমস্যা নয়, এটা একটা গভীর সামাজিক সংকট যা পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে, এলাকার ভবিষ্যৎকেই অন্ধকারে ঠেলে দিচ্ছে। তো এই যে এত ক্ষোভ, এত সমস্যা, এর ফল কি হচ্ছে? ফল হল আমতার রাজনৈতিক সমীকরণটা একেবারে নাটকীয়ভাবে পাল্টে গেছে। চলুন সংখ্যাগুলো দিয়ে দেখি এই পরিবর্তনের গল্পটা ঠিক কি বলছে। এই চারটার দিকে একবার তাকান। ২০১৬ বিধানসভা নির্বাচনে চ্যালেঞ্জার মানে বিজেপির ভোট ছিল মাত্র ৫.৮৩%, আর ২০২১-এ সেটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৫১%। এই অবিশ্বাস্য বৃদ্ধি পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এলাকার রাজনৈতিক হাওয়া ঠিক কোন দিকে বইছে। এই বদলটা আরও পরিষ্কার বোঝা যায় যখন আমরা বাকি দলগুলোর দিকে তাকাই। দেখুন, কংগ্রেস ২০১৬-তে প্রায় ৪৭% ভোট পেয়েছিল, ২০২১-এ সেটা প্রায় শূন্যে এসে ঠেকেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের প্রায় ৪৯% ভোট ধরে রেখেছে। তার মানে অঙ্কটা খুব সোজা, কংগ্রেসের ভোট ব্যাংকটা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, আর সেই ভোটের প্রায় পুরোটাই সোজা চলে গেছে চ্যালেঞ্জারের দিকে। একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়ে গেছে। কিন্তু মানুষের মনে এত অসন্তোষ কেন? এর পেছনের কারণগুলো কি? সূত্র যা বলছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি বা টিচার স্ক্যাম মানুষের বিশ্বাসে একটা বড় ধাক্কা দিয়েছে। তার সাথে আছে কাটমানির অভিযোগ, মানে সরকারি প্রকল্পের টাকা থেকে বেআইনি কমিশন নেওয়া। ভোটের পর হিংসার ভয়, সিএএ এনআরসি নিয়ে দুশ্চিন্তা, আর এই সব কিছুর ওপরে তরুণদের মধ্যে চাকরির অভাব। এই সব মিলিয়ে একটা শক্তিশালী সরকার বিরোধী হাওয়া তৈরি হয়েছে।
তো এই রকম একটা জটিল পরিস্থিতিতে জিততে গেলে একটা খুবই প্রদুমানো কৌশলের দরকার। এখানে সেরকমই একটা কৌশলগত কাঠামোর কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। চতুর্মুখ মতবাদ নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা চারমুখী কৌশল। এর চারটে মুখ হল আগ্রাসন, স্থিতিশীলতা, উদ্ভাবন আর সুরক্ষা। মূল ভাবনাটা হল একটা সফল রাজনৈতিক অভিযানের জন্য এই চারটে দিকের মধ্যে একটা সঠিক ভারসাম্য রাখা দরকার। চলুন এই চারটে স্তম্ভকে এক এক করে বুঝে নেওয়া যাক। প্রথম স্তম্ভ হল শিব, যা আগ্রাসনের প্রতীক। এর কাজ হল শাসক দলের দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতাকে সজোরে আক্রমণ করা। বিশেষ করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরে এটা বোঝানো যে তাদের সাথে অন্যায় হয়েছে। এই আগ্রাসী মনোভাব ভোটারদের জমে থাকা ক্ষোভকে একটা নির্দিষ্ট খাতে বইয়ে দিতে সাহায্য করে। দ্বিতীয় স্তম্ভ বিষ্ণু, যা স্থিতিশীলতার প্রতীক। এর উদ্দেশ্য হল একদিকে যেমন আক্রমণ চলবে, তেমনি অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধার কথা বলে একটা স্থির ও উন্নয়নমুখী শাসনের বার্তা দেওয়া। এই আগ্রাসন আর স্থিতিশীলতার ভারসাম্য ভোটারদের মনে একটা বিকল্প ভবিষ্যতের আশা তৈরি করে। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, যা উদ্ভাবনের প্রতীক, মানে প্রচার অভিযানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো। ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে একদম নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর কাছে তাদের মতো করে বার্তা পৌঁছে দেওয়া। এটা কিন্তু গতানুগতিক প্রচারের থেকে অনেক বেশি কার্যকর। আর চতুর্থ স্তম্ভ হল দুর্গা, অর্থাৎ সুরক্ষার প্রতীক। এর মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিয়ে যে ভয় বা উদ্বেগ আছে সেটাকে ছোঁয়া হয়। বিশেষ করে নারী সুরক্ষা এবং উদ্বাস্তু পরিবারগুলোর নিরাপত্তার গ্যারেন্টি দেওয়া, আইন শৃঙ্খলার উন্নতির প্রতিশ্রুতি দেওয়া, এগুলো ভোটারদের মনে ভরসা তৈরি করে যে নতুন সরকার তাদের রক্ষা করতে পারবে। কিন্তু এইসব বড় বড় কৌশল তো শুধু কাগজে কলমেই থেকে যাবে, যদি না সেটা সাধারণ মানুষের কাছে তাদের ভাষায় পৌঁছায়। চলুন এবার দেখি এই চতুর্মুখ মতবাদকে কিভাবে একেবারে মাটির কাছাকাছি নিয়ে আসা হয়েছে। এই আউটরিচ স্ট্যাকটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বার্তাগুলো কতটা নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে দেখুন। মাহিষ্য চাষিদের কাছে গিয়ে শুধু কৃষি সংকটের কথা বলা হচ্ছে না, তাদের বোঝানো হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিটা আসলে তাদের জীবিকা বাঁচানোর প্রতিশ্রুতি। একইভাবে দলিত সম্প্রদায়ের কাছে শুধু সংরক্ষণের কথা নয়, কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে একটা সম্মানজনক জীবনের স্বপ্ন দেখানো হচ্ছে। মহিলাদের জন্য সুরক্ষা আর চাকরি, আর তরুণদের জন্য কর্মসংস্থান। প্রত্যেকটা বার্তা এক একটা নির্দিষ্ট সমস্যার এক একটা সুনির্দিষ্ট সমাধান। বেশ, প্রচারের কৌশলও হল, ভোট জেতার পরিকল্পনাও হল। কিন্তু তারপর মানুষ তো শুধু প্রতিশ্রুতি চায় না, দিনের শেষে তারা উন্নয়ন চায়। এবার আমরা দেখব ভোটের পর আমতার জন্য কী ধরনের বাস্তবসম্মত একটা শাসনের নীল নকশা তৈরি করা হয়েছে। এখানে একদম পরিষ্কার 3টে পয়েন্টে একটা উন্নয়ন পরিকল্পনার কথা বলা হয়েছে। 1. রানীহাটি আমতা রাস্তা চওড়া আর মজবুত করা, যাতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। 2. হাওড়া ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্প্রসারণ, যাতে স্থানীয়ভাবে কাজ তৈরি হয়। আর 3. নদী বাঁধগুলোর উন্নতি করে বন্যা আটকানো। খেয়াল করে দেখুন, এই 3টে প্রকল্প আসলে এলাকার 3টে মূল সমস্যারই সরাসরি এবং স্থায়ী সমাধান। আর এই প্রতিশ্রুতিগুলো শুধু কথার কথা নয়, এর পেছনে নির্দিষ্ট আর্থিক বিনিয়োগের অঙ্গীকারও আছে। যেমন ধরুন, ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য 200 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ধরনের নির্দিষ্ট সংখ্যা মানুষের মনে একটা বিশ্বাস তৈরি করে যে হ্যাঁ, পরিকল্পনাটা বাস্তবসম্মত, আর এটা বেকারত্বের মতো বড় সমস্যার সমাধানে একটা নক্কল পদক্ষেপ হতে পারে। সবশেষে একটা খুব বড় প্রশ্ন আমাদের সামনে থেকে যায়। যে পরিকল্পনাটা একটা নির্বাচন জেতার জন্য বানানো হয়েছে, সেই পরিকল্পনাটা কি সত্যিই দীর্ঘমেয়াদী শান্তি আর সমৃদ্ধি আনতে পারে? রাজনৈতিক কৌশল আর সত্যিকারের সুশাসনের মধ্যেকার সম্পর্কটা বেশ জটিল, কিন্তু একটা ভালো পরিকল্পনা দুটোকেই এক সুতোয় বাঁধতে পারে। আমতার ভবিষ্যৎ নির্ভর করছে এই পরিকল্পনার সঠিক বাস্তবায়নের উপর।